প্রকৃতি আজ যেন এক অস্থির প্রতিচ্ছবি। উত্তাল ঝড়ের দোলা বারবার প্রকৃতিকে নাড়িয়ে দিচ্ছে, আর তারই মাঝে ইলশে ঘুরি বৃষ্টি কখনো ঝড়ে কখনো ঝড়ের প্রবলতায় নুয়ে পড়ে। বৃষ্টির অসহায় ফোঁটাগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ঝড়ের কাছে হার মেনে নিয়েছে। অথচ প্রকৃতির এই তাণ্ডবের চেয়েও নুহার মনের ভেতরকার ঝড় যেন আরো প্রবল, আরো তীব্র। বিকেলের দিকে অনন্যা আর ইরিনা প্রায় জোর করেই নুহাকে টেনে নিয়ে এসেছে অনন্যার ঘরে। সে তখন থেকে খাটের পাশে হেলান দিয়ে নিঃশব্দ বসে আছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একসময় অনন্যা পাশে বসে পড়তে শুরু করলো। মাঝে একবার নুহার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু নুহার অনাগ্রহ দেখে আর জোরাজুরি করেনি। নুহার শরীর মনে এক অদ্ভুত ক্লান্তি ভর করেছে। সবকিছু অবশ লাগছে, যেন কোনো এক অন্তর্গত ভার ক্রমাগত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ এক নরম স্পর্শে নুহার ভাবনার জগৎ খানিকটা চূর্ণ হলো। শেরু, ছোট্ট বিড়ালটা এক লাফে তার কোলে উঠে এলো। নুহা তখনই খেয়াল করলো শেরুর শরীর পুরো ভেজা, শীতল, হয়তো বৃষ্টির মাঝে কোথাও ছিল। সে আলতো হাতে শেরুর মাথায় হাত রাখলো, আঙুল বুলিয়ে দিল ভেজা লুমের উপর। কপালে ভাঁজ ফেলে বলল, কি রে, ভিজলি কি করে? বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির বেগ বেড়ে গেছে। এখন আর শুধুই ঝিরে ঝিরে নয়, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নামছে মুষলধারার বৃষ্টি। নুহা আস্তে করে অনন্যার দিকে ফিরে বলল, অনন্যা, একটা কাজ করবে? অনন্যা বই বন্ধ করে তাকালো। বল না, কি করতে হবে? আমার জন্য একটা ড্রেস এনে দেবে? শেরু ভেজা গায়ে উঠেছে, জামাটাও ভিজিয়ে ফেলেছে, কাদাও লেগেছে কিছুটা। অনন্যা একটু চিন্তা ভাবনা করে বলল, আমি এনে দিচ্ছি আপু, কিন্তু শোনো, তুমি ওই ঘরে যাবে না। ভাইয়া মুখে যাই বলুক না কেন, আমি নিশ্চিত এখন একা একা অনেক কষ্ট পাচ্ছে। নুহা কোনো উত্তর দিল না। কিছু সময় নীরব থেকে জানালার দিকে তাকিয়ে থাকলো। অনন্যাও আর কিছু বলল না। এক নিঃশব্দ বুঝতে পারার অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আর নুহা জানালার ওপাশে আকাশের তাণ্ডব দেখতে লাগলো। ঝড়ের তীব্রতা যেন তার ভেতরেও গভীর এক প্রতিধ্বনিত তুলেছে। অনন্যা দ্রুত ঘরে ফিরে এসে বলল, আপু, তোমার পোশাক। নুহা ধীর হাতে পোশাকটা নিল, তারপর কয়েক পা এগিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দ্বিধায় কাটালো, তারপর ধীর কণ্ঠে বলল, তোমার ভাইয়া কি ঘরে? অনন্যা কপালে ভাঁজ ফেলে বলল, না, ভাইয়াকে তো ঘরে দেখলাম না, কোথায় গেছে কে জানে। নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে গেল। রাত তখন প্রায় 11টা। আহির ঘরে ঢুকলো চুপচাপ, নিঃশব্দে, পুরো শরীর ভিজে একাকার, ঠান্ডায় গা কাঁপছে। এতক্ষণ বাগানের বেঞ্চে বসে বৃষ্টির সিক্ত পরশ গায়ে মেখেছিল, যেন ভেতরের এলোমেলো ভাবনাগুলোকে ধুয়ে ফেলতে চেয়েছিল। ক্লান্ত ভঙ্গিতে জামা পাল্টে নিল, তারপর সোফা এসে ধপ করে বসলো। গা জড়িয়ে এলো ঠান্ডার শিহরণ, কিন্তু মন অস্থির হয়ে উঠল অন্য কারণে। ঘরের দরজা খোলা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষার আলো মিটমিট করে জ্বলছে চোখে। সময় গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। নুহা এলো না। আহির নিঃশ্বাস ফেললো, জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করলো। তবে মনে এক অদ্ভুত অস্থিরতা, রাতের নীরবতা। অনন্যার পাশে শুয়ে থাকলেও নুহার চোখে এক ফোঁটা ঘুম নেই। অস্থির মন বারবার কিছু একটা খুঁজে ফিরছে, অথচ সেই খোঁজের কোনো শেষ নেই। অনেকক্ষণ এদিক ওদিক করার পর অবশেষে ধীরে ধীরে উঠে বসলো। এক অজানা টান যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অজু করে শান্ত মনে তাহাজ্জুদ আদায় করলো। নামাজের পর কিছুক্ষণ মোনাজাতে নিমগ্ন রইল, যেন সমস্ত অভিমান, কষ্ট, না বলা কথা সবকিছু নীরবে আল্লাহর কাছে সমর্পণ করছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো। আহিরের ঘরের দরজা তখনও খোলা। নুহা থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকলো। ঘরের কোনায় একটি মাত্র ডিপ লাইট জ্বলছে, তার ম্রিয়মান আলোয় পুরো ঘর যেন এক ঘোর লাগা রূপ নিয়েছে। সোফায় শুয়ে আছে আহির, ভেজা পোশাকে। দীর্ঘক্ষণ বাগানে বসে থাকার কারণে ঠান্ডায় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, তবু যেন ঘুমের গভীরে হারিয়ে গেছে। নুহা ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের ওপর রাখা একটি চাদর তুলে নিল, আলতো করে জড়িয়ে দিল আহিরের শরীরে। তারপর আহিরের মুখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে, যেন শত কথা বলতে চাইছে, অথচ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আপনি কি আশা করেছিলেন আমি আসবো? হয়তো করেছিলেন। জানেন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আমি রাগী, উগ্র, বেপরোয়া যাই হই না কেন, নিজের ভুল স্বীকার করতে জানি। অথচ আপনাকে বোঝানোর চেষ্টা করিনি, শুধু ভুল বুঝিয়েছি। আপনার চোখের সামনে এক অদৃশ্য পর্দা নামানো হয়েছে, যার কারণে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন সেই পর্দা সরে যাবে, দেখবেন আপনিও বোকা হয়ে গেছেন। নুহা একটু থামলো। আহিরের গভীর নির্দয় কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার উষ্ণ নিঃশ্বাস নুহার মনে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার করলো। আমি বুঝতে পারি একজন ছেলে এত সহজে তার বাবাকে কিভাবে অবিশ্বাস করবে, যেখানে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। অথচ আমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ থাকার পরেও আমি চেয়েছিলাম অন্তত আপনি আমায় বিশ্বাস করুন। আপনি তো সবসময় খুব বুঝদার, আমার প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন। তাহলে যখন আমার জীবনে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নিজেকে সরিয়ে নিলেন কেন? আমি আপনার ছায়া চেয়েছিলাম খুব করে, কিন্তু আপনি বললেন আমার মুখ দেখতে চান না। তবে আমিও ঠিক করে ফেলেছি, এখন আর কারো ছায়া চাই না।
যা করার একাই করব। অনেক আগেই যা করার ছিল সেটাও এবার করব। আপনার কাছ থেকে আমি যা যা পেয়েছি তা আমার ছোট্ট জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। আমার নিঃসঙ্গ জীবন আপনি যে মুহূর্তগুলো দিয়ে রাঙিয়ে তুলেছেন তা অমৃত্যু আমার সঙ্গী হয়ে থাকবে। নুহা ধীরে ধীরে আহিরের কপালে থাকা এলোমেলো চুল সরিয়ে দিল। গভীর আবেগে এক টুকরো চুম্বন এঁকে দিল আহিরের ললাটে, যেন নীরব ভালোবাসার এক চিরস্থায়ী শিলমোহর। নিজের খেয়াল রাখবেন। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি বাতাসে বয়ে এলো। নুহা চমকে উঠল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। ঘুমন্ত আহির কিছুই টের পেল না, জানতে পারল না গভীর রাতে কেউ একজন ভালোবাসা আর অভিমানের ভার নিয়ে হয়তো বা চিরতরে হারিয়ে গেল ভোরের আলোয়। রফমির শাহনাজ মীরের ঘরে ঢুকতেই তার মুখে এক তীক্ষ্ণ সুর নিয়ে বললেন, নুহা কোথায়? রফমিরের প্রশ্নে শাহনাজ মীর কিছুটা অস্বস্তি বোধ করল। শিহরিত কণ্ঠে বললেন, আমি কিভাবে জানবো নুহা কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি। রফমির এক ফোঁটা সময় না কাটিয়ে তীব্র কণ্ঠে বললেন, একদম বাজে কথা বলবি না শাহনাজ। নুহা যখন বলেছে ওকে কিডন্যাপ করা হয়েছে আমি বুঝতে পেরেছি ও মিথ্যা কথা বলেনি। তবে আমি তো ওকে কিডন্যাপ করিনি। আমি নিশ্চিত এই কাজটা তোরই ছিল। শাহনাজ মীর খানিকটা হচকচিয়ে গেলেন, তারপর কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য আহির নুহাকে অবিশ্বাস করেছে, তবে এবার আমি কিছুই করিনি। তখনই ঈশান ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মামু, নিচে পুলিশ এসেছে, তোমাকে খুঁজছে। বিস্মিত রফমির ও শাহনাজ মীর দ্রুত নিচে নামলেন। রফমির পুলিশকে দেখেই প্রথমে প্রশ্ন করলেন, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার একটুখানি থেমে রফমিরের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে একবার। আপনার পুত্রবধূ আপনার নামে কিডন্যাপ এবং তাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ করেছেন। রফমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো আপনি কি বলছেন অফিসার? আর আপনি নিশ্চয়ই জানেন কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না। মিস্টার রফ, আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার ভাইয়ের কোম্পানির টাকা আত্মসাৎ এবং ভাই ভাবিকে খুন করার অভিযোগ রয়েছে। কোম্পানির টাকার বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত। আর নুহা ও তার উকিল থানায় এসে কোম্পানির কাগজপত্র সহ সমস্ত প্রমাণ দিয়েছে। তাই আপনি এসব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই নুহাকে মারতে চাইতেই পারেন। আর উনি জানিয়েছেন আপনি তাকে কোর্টে হাজির হতে দেবেন না বলেই কিডন্যাপ করেছিলেন। যদি তা না হতো তো উনি কোর্টে হাজির হতেন। আপনি আপনার উকিলের সাথে কথা বলতে পারেন, তবে মনে হয় না এখন তাতে খুব একটা লাভ হবে। এই কথাগুলো শুনে রফমির স্তম্ভিত হয়ে গেলেন। তার মুঠোফোনে তখন একটি নাম্বার ভেসে উঠল। তিনি 1 মিনিটের জন্য থামলেন। ফোন রিসিভ করতে উপাস থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, এখন কি বাড়িতে আছেন? রফমির এক মুহূর্ত থেমে ফোনটি হাতে নিয়ে একটু দূরে বসার ঘরে চলে গেলেন। এসব কি নাটক শুরু করেছো তুমি? নুহা হেসে বলল, নাটক? হ্যাঁ, কি করব বলুন, আপনার কাছ থেকে শেখা। তবে এটা ছিল ট্রেইলার, বড় সারপ্রাইজ তো এখনো বাকি, আপনার ধ্বংস। রফমির ক্ষিপ্ত হয়ে বললেন, কোথায় বসেই চাল চালছো বলো তো? হঠাৎ তো সাহস? অবশ্য সাহস কোথায়? প্রাণের ভয়ে লুকিয়ে বসে আছো তাই না? নুহা শান্ত সুরে উত্তর দিল, আমার না তো হারানোর ভয় আছে আর না তো প্রাণের ভয় আছে। তবে হ্যাঁ, আপনাকে শেষ না করে মরতে চাইনি, এটা বলতে পারেন। আপনাকে তো বিশ্বাস নেই। বাড়ি থেকেই যদি কিডন্যাপ করতে পারেন তাহলে তো দেখব কখন প্রাণে মেরে গুম করে দিলেন। আর এমনভাবে সাজাবেন যে আমি হয়তো নিজেকেই নিজে। যাই হোক, আপনার জন্য শুভকামনা। তথাপি অপ্রত্যাশিতভাবে ফোনটি কেটে দিল। রফমির ফোন থেকে চোখ তুলতেই পেছন থেকে শাহনাজ মীরের ডাক শুনলেন, ভাইজান। রফমির একেবারে ক্ষিপ্ত হয়ে শাহনাজ মীরের গলা চেপে ধরলেন, দেখেছিস তুই কি করছিস? তুই নুহাকে ওই ভিডিওটার কথা বলিসনি তো? তোকে তো বিশ্বাস নেই। শাহনাজ মীর হালকা ভয় নিয়ে বললেন, আমি এটা কেন করব? যা কিছু হচ্ছে তা তোমার বোকামির জন্য। তোমার কি দরকার ছিল নুহাকে ওর বাবা মায়ের হত্যার কথা বলার? রফমির ক্ষোভে ফেটে পড়লেন, তুই তো আমার আগেই বলে দিয়েছিস হয়তো কালসাপ। একটা দুধকলা দিয়ে এতদিন ধরে সব কালসাপ পুষেছি। আমি ভেবেছিলাম ওই মেয়ে ভয় পাবে, কিন্তু না, ও উল্টো মাথায় উঠে বসেছে। এত কিছু ঘটে যাওয়ার পর একদিক থেকে ওকে ভেঙে দেওয়ার পরও এখনো আমাকে শেষ করার চক্কর কষছে। একদম নিজের বাপের মতো হয়ে গেছে। আমি তোমাকে সাবধান করেছিলাম ভাইজান, তুমিই নুহাকে হালকাভাবে নিয়েছো, এখন সামলাও। রফমিরের চোখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। একটা কথা বুঝে নে শাহনাজ, যদি আমি ফাঁসি, আমার কিছু হয়, তাহলে তোকেও ছাড়বো না। ওই নুহা আর তোকে সবাইকে শেষ করে দিব। পুলিশের অফিসার বাহির থেকে বললেন, কি হলো, আমরা কি দাওয়াত খেতে এসেছি? বসে বসে চা নাস্তা খাবো? তাড়াতাড়ি আসুন, আমাদের আরো কাজ আছে। রফমির চুপচাপ বেরিয়ে আসলেন। চলুন অফিসার। নুহা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বিকেলের সূর্য ক্রমশ রং বদলাচ্ছিল। আকাশ জুড়ে যেন লালচে আভা ছড়িয়ে পড়ছে। হঠাৎ পেছন থেকে পরিচিত এক স্নেহময় কণ্ঠ ভেসে এলো, তমাল উদ্দিনের স্ত্রী রাহেলার।
নুহা এসো মা, কিছু খেয়ে নাও। তমাল উদ্দিন একজন উকিল, ফায়েজ মীরের পূর্ব পরিচিত। ফায়েজ মীরের পরিবারের সাথে একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তমাল উদ্দিনের। নুহা ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হাসি মুখে বলল, আসলে আন্টি খেতে ইচ্ছা করছে না। রাহেলা কাছে এসে সস্নেহে বললেন, আজ ভোরেই এসেছো, সকাল থেকে কিছুই খাওনি, আবার কত জায়গায় ঘুরে বেরিয়েছো, এখন তো প্রায় বিকেল হতে চললো, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে মা। নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, আপনাদের আমার জন্য অনেক ঝামেলা হচ্ছে না তো আন্টি? আমি শুধু। রাহেলা সস্নেহে নুহার কাঁধে হাত রেখে বললেন, এসব কি বলছো মা, ঝামেলা কেন হবে? বরং আমি খুশি হয়েছি এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি জানো তোমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, তোমাকে কত কোলে নিয়েছি, তুমি তো আমার মেয়েরই মতো। দেখো, যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে লড়াই করবে কিভাবে? শক্ত থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। এখন চলো কিছু খেয়ে নাও, তোমার চেহারা কতটা ক্লান্ত লাগছে। নুহা রাহেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন মনের দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, আচ্ছা চলুন। নিচে নামতেই তমাল উদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি নুহার দিকে তাকিয়ে একগাল হাসলেন। নুহা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আঙ্কেল পেয়েছেন? তমাল উদ্দিন তার হাতে ধরা একটি খাম নুহার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ, এই সেই আসল রিপোর্ট, তবে এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাছাড়া তুমি যে লোকটাকে ভিডিওতে দেখেছিলে তারও খোঁজ পেয়েছি। নুহার চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া খেলে গেল। সত্যি বলছেন? তমাল উদ্দিন মাথা নাড়ালেন। হ্যাঁ, তবে সমস্যা একটাই, যদি ভিডিওটা থাকতো তাহলে উনাকে দিয়ে সত্যি স্বীকার করানো আরও সহজ হতো। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা ভিডিওটা কোনোভাবে পেতে পারতাম তাহলে প্রমাণটা আরও শক্তিশালী হতো। নুহার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। চিন্তা করবেন না আঙ্কেল, ভিডিও আমি নিয়ে আসব, আর সেটাও খুব শীঘ্রই। তমাল উদ্দিন তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। নুহার মাথায় হাত রেখে বললেন, এতদিন এসব কেন একা একা সহ্য করেছিস বলতো মা? তোর বাবা কি একা ছিল? আমার মতো আরো কত লোক আছে যারা তোর বাবাকে ভালোবাসতো। ফায়েজ ভালোবাসার মতোই লোক ছিল। নুহা ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছিল। চিন্তাগুলো যেন একসঙ্গে এসে মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। শাহনাজ মীরের কাছ থেকে লোভ দেখিয়ে ভিডিওটা নেওয়া যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কিভাবে? অন্য কোনো উপায় কি আছে? এখন তো সে আরও সতর্ক হয়ে গেছে। নিশ্চয়ই ভিডিওটা হাতের নাগালের বাইরে সরিয়ে ফেলেছে। নুহা দীর্ঘশ্বাস ফেললো, মাথার ভেতর একটা উপযুক্ত পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করলো। হঠাৎ দরজায় টোকার শব্দ। আসতে পারি? নুহা দরজার দিকে তাকাতেই দেখলো সিফাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। নুহা একটু বিরক্ত হলো বটে। সিফাত তমাল উদ্দিনের ছেলে। সকালে যখন নুহা এখানে আসে তখনই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহেলা। রাহেলার কাছ থেকে জানতে পেরেছে সিফাত সাধারণত এখানে থাকে না, কয়েকদিনের জন্য এসেছে মাত্র। পরিচয়ের পর থেকে নুহা যতক্ষণ বসেছিল সিফাত একের পর এক প্রশ্ন এমনভাবে করেই যাচ্ছিল যে নুহা বিরক্ত হয়ে উঠেছিল। আসুন, আপনারই তো বাড়ি। সিফাত হাসি মুখে ঘরে ঢুকলো। এই ঘরে আপাতত আপনি থাকবেন, তাই আপনার থেকে অনুমতি নিয়ে আসতে হলো। আমি সারা জীবন এখানে থাকতে আসিনি। আপনার কিছু দরকার? সিফাত কাঁধ ঝাঁকালো। আপনার কাছে আমার কি দরকার থাকতে পারে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে একটু চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাহায্য করতে চান, তবে দরকার নেই। সিফাত এক মুহূর্ত নীরব থেকে বলল, এভাবে মুখের উপর কেউ বলে? জানেন, অনেক বছর আগে আমি একবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি, তাই খুব বেশি যাওয়া হয়নি। সম্ভবত তখন আপনার 12তম জন্মদিন ছিল। আপনি তখন এখনকার তুলনায় ছোট ছিলেন। নুহা অবাক হলো না, বরং নির্লিপ্ত কণ্ঠে বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? সিফাত একটু হেসে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনাকে গল্প বলছি। জানেন, ওই দিন আপনি। দেখুন, আমি এমনিতেই সমস্যার মধ্যে আছি, এই মুহূর্তে কারোর সঙ্গে গল্প করার ইচ্ছা নেই। কিছু মনে না করলে আপনি এখন যেতে পারেন। এইভাবে কেউ কারো মুখের উপর কথা বলে? আজব, আমার তো খারাপ লাগতে পারে নাকি? ওহ, আপনার খারাপ লেগেছে? তাতে আমার কিছু করার নেই, আমি এইভাবেই কথা বলি। তা আপনি আমার কি সাহায্য করতে পারেন শুনি? সিফাত এবার মুখ গম্ভীর করলো। সেই জন্যই তো আপনার বড় বেচারা। যাই হোক, ওই ভিডিওটা পেতে সাহায্য করতে পারি। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে বলুন, না থাকলে আমি একটা ভেবে দেখছি। আসলে আপনাদের কথা শুনে যা বুঝলাম, শাহনাজ মীর অত্যন্ত লোভী মানুষ। কোনোভাবে যদি তাকে মাঝপথে বাধা দিল নুহা। লোভ দেখিয়ে কিছু হবে না। সিফাত মাথা নেড়ে বলল, সেটাও তো আমি বলেছি, লোভ দেখিয়ে হবে না, কিন্তু ভয় দেখিয়ে তো হতে পারে, তাই না? নুহা এবার একটু থমকালো। ভয় দেখিয়ে? সিফাত মুচকি হাসলো। দেখুন, মানুষ যত খারাপই হোক না কেন, একটা না একটা দুর্বলতা থাকেই। একটু ভেবে বলুন তো, শাহনাজ মীরের দুর্বলতাটা কি হতে পারে? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, একটা দুর্বলতা আছে। কিন্তু? সিফাত চোখ কুঁচকালো। কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কিন্তু কি? নুহার গভীর শ্বাস নিল। এই দুর্বলতা কি সত্যিই ব্যবহার করা উচিত হবে? শাহনাজ মীর ফোনটা তুলতেই ওপাশ থেকে কণ্ঠে ভেসে এলো, হ্যালো মিস্টার শাহনাজ মীর, আমি আপনার কান্নার দিন নিয়ে কথা বলতে চাই। মানে আমি বলতে চাইছি। নুহা বিরক্ত হয়ে সিফাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অদ্ভুত মানুষ তো, ফোনটা আমাকে দিন।
হ্যালো। ওপাশ থেকে উত্তপ্ত কণ্ঠ ভেসে এলো, তুমি ঈশানের সঙ্গে কি করেছো? নুহা ঠান্ডা গলায় বলল, এখনো তো কিছু করিনি, তবে করতে পারি। শেহনাজ মীরের কণ্ঠে ধরা পড়ল একরাশ অবিশ্বাস। আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভালো করেই জানি তুমি ঈশানকে কিচ্ছু করবে না, জাস্ট আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। নুহা হেসে বলল, আপনার মনে হচ্ছে আমি এতটাই দয়া করব? আপনি আমার সঙ্গে যা করেছেন তাতে আপনাকে শেষ করে জেলে যেতে হলেও আমি দুইবার ভাববো না। তবে দুর্ভাগ্য, আপনি গর্তে লুকিয়ে আছেন, বেরিয়ে হচ্ছেন না, তাই বাধ্য হয়েই ঈশান। শেহনাজ মীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাও আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ঈশানকে কিছু করতে পারবে। এক মুহূর্ত নীরবতা। 1 মিনিট, আমি আপনাকে ভিডিও কল করছি। কাল রাতেই সিফাতের সাহায্যে ঈশানকে কিডন্যাপ করা হয়েছিল। যদিও নুহা মন থেকে তা চাইনি, তবুও এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভয় দেখাতে গেলে এতটুকু করতেই হতো। যদিও টর্চারের কাজটা সিফাত করেছিল, তবুও নুহার নিজেরই খারাপ লেগেছিল এসব করতে। কিন্তু শেহনাজ মীরের মতো মানুষের মন কাঁপানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। ঈশান চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা, শরীর রক্তাক্ত, চোখের যন্ত্রণা আর অভিমান। নুহা, তুমিও? আমি ভাবতেও পারিনি তুমি এমন কিছু করতে পারবে, তাও আমার সঙ্গে। নুহা এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিল। আমি দুঃখিত, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঈশানের চোখে অসহায় ক্ষোভ। তুমি জানোও না তুমি কি করছো। কাল রাতে আমি কোথা থেকে আসছিলাম সেটাও তো জানো না। মনে হয় বাড়ির কোনো খোঁজ খবরই রাখনি। আহির ভাই প্রচণ্ড অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কথাটা শোনার পর নুহার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সে মুহূর্তেই নিজেকে সংযত করলো। আহিরের পাশে তার পুরো পরিবার আছে, কিন্তু আমাকে তো একাই সব সামলাতে হবে, তাই আপাতত ওনার কথা ভাবছি না। সিফাত মুখ টেপে হেসে বলল, না ভাবাই উচিত। অমন ঢেরস। কিন্তু নুহার রাগী দৃষ্টি পড়তেই সিফাত চুপ করে গেল। আপনি ফুফিকে কল করুন। সিফাত মুচকি হাসলো, তারপর মুখ গম্ভীর করে বলল, সত্যি কথার ভাত নেই। যাই হোক, জো হুকুম ম্যাডাম। সিফাত ফোন করতেই ফোনের স্ক্রিনে ঈশানের রক্তাক্ত চেহারা দেখে শেহনাজ মীর আটকে উঠল। নুহা, এসব কি করছো? তুমি এতটা নিচে নামতে পারলে? শেহনাজ মীরের কথা শেষ হওয়ার আগেই সিফাত একটা লাঠি তুলে ঈশানের গায়ে সজোরে আঘাত করলো। ঈশানের যন্ত্রণায় গোঙানো কণ্ঠ বাতাসে কেঁপে উঠল। শেহনাজ মীর এবার সত্যিই ভয় পেয়ে গেল। কি চাও তুমি? এতটা জঘন্য কাজ কেন করছো? নুহার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটল। এখন তো শুধু মারছি, প্রয়োজনে একেবারে শেষ করে ফেলতে পারি। তারপর এটাকে সাজিয়ে দেব একদম নিখুঁত এক দুর্ঘটনা হিসাবে। এসব তো আপনারাই শিখিয়েছেন, তাই না? সন্ধ্যার আবছা আলো তখনও ঘরে লেগে আছে। জানালার পর্দা দুলছে হালকা বাতাসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা আতঙ্কিত কণ্ঠ নুহার ঠান্ডা হৃদয়ে কোনো রেখাপাত করছিল না। নুহা সিফাতের দিকে তাকিয়ে বলল, সিফাত বলুন তো, কোন অ্যাক্সিডেন্টটা সবচেয়ে ভালো হবে? সিফাত ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে বলল, একটা গাড়ি দুর্ঘটনা, তবে গাড়িটা পুরোপুরি পুড়ে যাবে, লাশের চিহ্নও থাকবে না। না হয় 10 তলার উপর থেকে ফেলে দেওয়া যেতে পারে। পরে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেব। নুহা দাঁতে দাঁত চেপে বলল, আপনি সবসময় অতিরিক্ত কথা বলেন। শেহনাজ মীরের কণ্ঠ এবার কেঁপে উঠল। তুমি কি চাও? নুহা ধীরে ধীরে বলল, ওই ভিডিওটা আমার হাতে তুলে দিন। আপনি তো তাতে নেই, তাহলে ভয় কিসের? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না যে আমাকে অপহরণ করেছিলেন আপনি। তবে যদি আপনি না দেন, তাও নিজের ভাইকে বাঁচাতে চান, তাহলে ঈশানের এই অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যা বলছি তা করতে আমার একটুও দেরি হবে না। সিফাত পাশ থেকে হেসে বলল, চিন্তা করবেন না ফুফি, নুহা না পারলে আমি আছি, আমি এসব কাজে এক্সপার্ট। শেহনাজ মীর হতভম্ব হয়ে বললেন, তুই কে? সিফাত ভ্রু নাচিয়ে বলল, আহা, নিজের পরিচয় তো দেইনি। আমি সিফাত, বাবার নাম তমাল উদ্দিন, বয়স 26, এখনো বিয়ে করিনি, তবে ইচ্ছা আছে। আপনার মতো সুন্দরী কাউকে পেলেই। নুহার ধৈর্যের বাঁধ ভাঙতে চলল। এক প্রকার ধমক দিয়ে বলল, আপনি চুপ করবেন? এখনই ভিডিওটা পাঠান, তাহলেই ঈশানকে ছেড়ে দেব। আর নয়তো বুঝতেই পারছেন, আমাকে এই নিচু কাজ করতে আপনারাই বাধ্য করেছেন। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সিফাত লাঠিটা নিয়ে আবারও ঈশানের দিকে এগিয়ে গেল। শেহনাজ মীরের চোখ জলে ভরে উঠল। আমি দিচ্ছি, শুধু ঈশানকে আর কষ্ট দিও না। আমি জন্মের পর থেকে ওর গায়ে একটা আঁচড় লাগতে দেইনি। আমার একমাত্র জীবনের অবলম্বন ও। চাইলে আমি থানায় গিয়েও স্বীকার করে নেব, না হলে আমি চলে আসতেছি, আমাকে মেরে ফেলো, তাও প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে আঘাত করো না। একটু পর ফোনের স্ক্রিনে ভিডিও আসতেই নুহা সেটি ওপেন করে ঈশানের সামনে ধরলো। এবার নিশ্চয়ই আর আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই? তারপর এক মুহূর্ত থেমে নিস্তেজ কণ্ঠে বলল, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই সব কিছুতে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আই এম সরি। পারলে মাফ করে দেবেন, না করতে পারলেও না হয় রাগ পুষে রাখবেন। সিফাত ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিফাত একটু আমতামতা করে বলে, দেখুন নুহা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু ওনাকে এখন বাড়িতে দেওয়ার দরকার নেই, ওনাকে হাসপাতালে দিলে ভালো হয়। নুহা আর কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। সিফাতও তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শেহনাজ মীরের শাস্তিটা কি সত্যি মাফ করে দেবেন? নুহা থমকে দাঁড়িয়ে বলল,
নিজের প্রাণের চেয়েও প্রিয় ছেলের চোখে ঘৃণা দেখার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আমি জানি উনি ঈশানকে কতটা ভালোবাসেন। উনি অত্যন্ত খারাপ মানুষ, এটা সত্যি, কিন্তু ঈশান শেনাজমিরের সম্পূর্ণ বিপরীত। উনি কথা বলতে বলতে নুহা হঠাৎ মাথায় হাত দিয়ে থেমে গেল। তার শরীর যেন কাঁপতে শুরু করলো, পায়ের নিচের মাটি টলমল করে উঠল। নুহা, আপনি ঠিক আছেন? নুহা আর কোনো উত্তর দিল না। থপ করে মাটিতে লুটিয়ে পড়তেই যাচ্ছিল। সিফাত এক প্রকার ঝাঁপিয়ে পড়ে নুহাকে কোনো মতে ধরে ফেলল। নুহা, নুহা, চোখ খুলুন, কি হয়েছে আপনার নুহা? হাসপাতালের সাদা চাদরের মোড়া বিছানায় ধীরে ধীরে চোখ মেলল নুহা। চারপাশটা একরকম ঝাপসা, মাথাটা ভারী মনে। একটু পর বুঝতে পারল তার হাতে স্যালাইন চলছে। হাসপাতালের পরিচিত গন্ধ নাকে আসতেই মনে পড়ে গেল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখল সিফাত নার্সের সঙ্গে কথা বলছে। নুহাকে জেগে উঠতে দেখে সে দ্রুত এগিয়ে এলো, সাথে নার্সও। নার্স হাসি মুখে বলল, এই তো আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে, আপনি অযথাই এত চিন্তা করছিলেন। নুহা বিস্মিত চোখে তাকিয়ে বলল, উনি আমার স্বামী নন। নার্স একটু অপ্রস্তুত হয়ে গেল। ওহ সরি, আমার ভুল হয়েছে। আপনার স্যালাইন শেষ হলেই আপনি যেতে পারবেন, তবে আপনার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, খাওয়া দাওয়ার অনিয়মের কারণে আপনার মাথা ঘুরে গিয়েছিল। এমনটা আর করবেন না, এই সময়ে আরও সাবধান থাকা দরকার। নুহার কপালে ভাঁজ পড়ল। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই সময় বলতে? নার্স একগাল হাসি দিয়ে বলল, আপনি জানেন না, ডাক্তার বলল আপনি প্রেগনেন্ট, আপনি মা হতে চলেছেন। আমি তো ওনাকে এটাই বলেছিলাম, অভিনন্দন আপনাকে। এই বলে নার্স বেরিয়ে গেল, কিন্তু তার বলা কথাগুলো যেন নুহার চারপাশে বাতাসের মতো ঘুরপাক খেতে লাগলো। আমি মা হব? শরীরটা হঠাৎ শিহরিত হয়ে উঠল। বুকের ভেতর কোথাও যেন একটা মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এক অদ্ভুত আবেগে মনটা ভরে উঠল। আনন্দ, বিস্ময়, ভয় সব মিলিয়ে এক রঙিন ঘূর্ণির মতো মনে হচ্ছিল মুহূর্তটা। চোখের কোণে চিকচিক করে উঠল অশ্রুবিন্দু। এক অজানা অনুভূতির বিস্ফোরণ হলো মনে, যার নাম হয়তো ভালোবাসা, হয়তো মাতৃত্বের প্রথম স্পর্শ। ঠোঁটের কোণে আস্তে আস্তে এক অজানা হাসির আভা ফুটে উঠল। সিফাত উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা সত্যিই দারুণ খবর। আপনি কি ভাবছেন? নুহা দ্রুত চোখের পানি মুছে নিল। আমার ফোনটা কোথায়? আমাকে দিন, আমি একটা কল করতে চাই। সিফাত একটু অবাক হলেও পকেট থেকে ফোন বের করে নুহার হাতে দিল। নুহা দ্রুত কারো নাম্বারে ডায়াল করলো, আর ওপাশ থেকে রিসিভ হতেই, হ্যালো আহির,